হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। অন্নপূর্ণা ভান্ডারের অন্নপূর্ণা যোজনার সম্পূর্ণ ফর্ম ফিল আপ নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যেখানে কিন্তু অলরেডি সরকারের পক্ষ থেকে একটা 12 পাতার ফর্ম, একটা কঠিন ফর্ম। আমি কঠিন ফর্ম কেন বলছি, কারণ আগে আমরা পশ্চিমবঙ্গবাসীরা এবং আমরা সেন্ট্রালের যে কোনো রকম যোজনা হোক বা কোনো রকম স্কিম হোক তার ফর্ম ফিল আপ হোক, বা কোনো কলেজের ফর্ম ফিল আপ হোক, বা কোনো এডুকেশনাল সেক্টরের হোক, বা কোনো যে কোনো কিছুর ফর্ম ফিল আপ হোক, এরকম 12 পেজের একটা ফর্ম আমরা কিন্তু এর আগে কোনোদিনই দেখিনি। যেখানে আমাদের নারী ও শিশু কল্যাণ দপ্তরের যে প্রধান আছেন, যিনি অগ্নিমিত্রা পাল, তিনি যখন বলেছিলেন যে ফর্মটা এতটাই সিম্পল করা হবে, এতটাই সহজ করা হবে, যাতে যেসব মা বোনেরা অনেক যাদের বয়স হয়েছে, যারা শিক্ষার অভাবে বেশি দূর পর্যন্ত পড়াশোনা করতে পারেনি, তাদের ক্ষেত্রেও এতটাই ইজি হবে যে তারা নিজেরাই নিজেদের ফর্ম ফিল আপ করতে পারবে। সেখানে দাঁড়িয়ে 12 পাতার ফর্ম একটা কিন্তু বের করাটা একটা কী বলবো, যে এটা হাস্যকর ব্যাপার। ঠিক আছে, যে 12 পাতার একটা ফর্ম, তবে কী চেয়েছে এই ফর্মে, কেন এই ফর্মটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কোনো জায়গায় কিন্তু যদি ভুল হয় একবার, তাহলে কিন্তু তার মাসুল আপনাকে দিতে হবে। এখানে 90 দিন সময় দেওয়া হয়েছে। 90 দিনের মধ্যে আপনি যে কোনো সময় ফর্মটা ফিল আপ করে জমা দিতে পারবেন, তাই আপনার হাতে যথেষ্ট সময় আছে, হুড়োতাড়া করার কোনো প্রয়োজন নেই। এবং এই 90 দিনের মধ্যে জমা দেবেন। যতদিন পর্যন্ত আপনি জমা না দেবেন, ততদিন পর্যন্ত সেই মাসের, দেখা যাচ্ছে আপনি জুন মাসে জমা করতে পারলেন না, তাই জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকাটা ছিল, লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাকাউন্টটা ছিল, সেই অ্যাকাউন্টের সেই ট্রেজারি থেকেই আপনার 1,500 টাকা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। মানে 90 দিনের মধ্যে যতদিন পর্যন্ত আপনি জমা করছেন না, ততদিন পর্যন্ত আপনি লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে যাবেন। সেটা নিয়ে আপনার চিন্তা নেই, মানে সেই সেম যেটা চলছিল সেটাকে দিতে থাকবে। এবং আপনি যেদিন এটা করে ফেলতে পারবেন, সেদিন কিন্তু, বা তারপরে আপনার এই ভেরিফিকেশন প্রসেসটা তাদের কাছে কমপ্লিট হয়ে গেলে, সেই মাস থেকে আপনি কিন্তু 3,000 টাকা করে পাবেন। যেখানে কিন্তু শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, 2 তারিখের মধ্যে যারা যারা করবে, তারা জুন মাসের 3-4 তারিখের মধ্যে জুন মাসের বাবদ 3,000 টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার যারা জুন মাসে 2-3 তারিখের মধ্যে করতে পারবে না, তাদের সেই 3 মাসের মাথায়, মানে 3 মাস পরে গিয়ে দেবে, নাকি তাদেরকে টুকটুক করে ভেরিফিকেশন করতে থাকবে আর 3,000 করে দিতে থাকবে, লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করতে থাকবে, কী করবে সেটা কিন্তু স্পষ্টভাবে বলিনি। হ্যাঁ, ওরকম একটা আন্দাজ উনি দিয়েছেন যে না, আপনারা ফর্ম ফিল আপ করতে থাকবেন, আমরা ভেরিফিকেশন করতে থাকবো, 3,000 টাকা করে যারা যারা এলিজিবল হয়ে যাবেন তাদের 3,000 করে ঢোকা শুরু হবে, আর 1,500টা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে তিনি বলেছেন। যাই হোক, সেটা পরের কথা। আমরা দেখে নেবো যে অন্নপূর্ণা যোজনায় 12 পাতার ফর্মে কী কী চেয়েছে, কী কী ডকুমেন্টস আপনাকে জোগাড় করে রাখতে হবে, এবং এই ফর্মটা আপনারা কোথা থেকে পাবেন, কোথায় আপনারা জমা করবেন, সব কিছু কিন্তু আমরা জানাবো। প্রথমে এখানে দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার পারিবারিক অর্থ সংগ্রহের ফর্ম। এখানে দেখুন, এটা কিন্তু অন্নপূর্ণা যোজনার ফর্ম বলেছে তা না, পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মের মাধ্যমে, এই যে 12 পাতার ফর্মের মাধ্যমে শুধুমাত্র যে অন্নপূর্ণা যোজনার ডিটেলস নেওয়া হচ্ছে তা না, এই যোজনা বা এই ফর্মের মাধ্যমে কিন্তু আপনাদের পরিবারের সমস্ত তথ্য সরকারের কাছে চলে যাচ্ছে। এই জন্য আমি ফর্মটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। দেখুন, এখানে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে যে প্রতিটি বিভাগে টিক চিহ্ন বা আমি ফর্মটা বোঝানোর সাথে সাথে ফর্ম ফিল আপের পদ্ধতিটাও বলে দিচ্ছি। ঠিক আছে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ ব্যাক টু ব্যাক সরকারের বিভিন্ন প্রকল্প আসবে, বিভিন্ন রকম আপডেটস আসবে, আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিতে থাকবো। বলা আছে যে সমস্ত কিন্তু টিক বা চেক বক্স বিকল্প এবং নির্দেশাবলী রয়েছে। মানে এখানে বিভাগ বা ক্ষেত্র বলা আছে, এখানে ইনপুট মানে তথ্য দেওয়ার কথা বলা হয়েছে, এবং এখানে নির্দেশনায় কিন্তু টিক মার্ক বা চেক বক্সে টিক মারার কথা বলা আছে। দেখুন, এখানে লেখা আছে সঠিক হলে টিক চিহ্ন মারুন। প্রতিটি চেকবক্স এবং ক্ষেত্র পরিষ্কারভাবে চিহ্নিত করা হয়েছে। আবেদনকারী এবং যাচাইকারীর কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশাবলী প্রদান করা হয়েছে। প্রতিটি বিভাগ পূরণ করা বাধ্যতামূলক। মানে এখানে কোনো ঘরই কিন্তু ফাঁকা রাখা যাবে না, হয় হ্যাঁ কিংবা না, যেটাই হোক, কিন্তু ফাঁকা রাখা যাবে না, এটা কিন্তু এখান থেকে বলে দিয়েছে। তো চলো এবার আমরা পুরো ব্যাপারটা দেখি। প্রথমে আমাদেরকে পারিবারিক পরিচয় চেয়েছে, যেখানে প্রথম বক্সে আমরা দেখতে পাচ্ছি পরিবারের প্রধানের নাম, মানে HOF, হেড অফ দ্য ফ্যামিলি। পরিবারের যিনি প্রধান আছে, মানে আপনি দেখুন ভিডিওটা দেখছেন, আপনার পরিবারে হয়তো আপনার স্বামী বা আপনার পিতা প্রধান আছে, কিংবা আপনার মা প্রধান আছে, কিংবা আপনি প্রধান আছে, তাহলে এখানে সেই পরিবারের প্রধানের নামটা লিখতে হবে। ঠিক আছে, পরিবারের প্রধানের নাম, পুরো নামটা এখানে কিন্তু লিখতে হবে। এখানে পরিবারের প্রধান এবং এখানে তার পুরো নামটা কিন্তু লিখতে হবে, মানে তার নাম এবং তার পদবিসহ তার নামটা লিখতে হবে। আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে কিন্তু যে নামটা আছে সেই অনুযায়ী কিন্তু রাখতে হবে, এবং অবশ্যই সেটা যদি ঠিকঠাকভাবে ম্যাচ করে, তাহলে কী করতে হবে, এই বক্সে কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এইগুলো শুধু টিক মার্ক দেওয়ার বক্স। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এবার আসছে জন্ম তারিখ। কার জন্ম তারিখ দেবো? এই যে হেড অফ দ্য ফ্যামিলি বা পরিবারের, তার কিন্তু জন্ম তারিখ দিতে হবে। ঠিক আছে,
এবং তার দিন মাস বছর মানে তার ডেট অফ বার্থটা কিন্তু দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি না, আবেদনকারীর জন্ম তারিখ এবং আবেদনকারীর দিন মাস বছর হিসেবে কিন্তু দিতে হবে। আর এখানে কী করতে হবে, এখানে টিকমার্ক দিতে হবে যে সব কিছু ঠিকঠাক আছে মানে টিকমার্ক। এটা কমপ্লিট করার পরে এখানে টিকমার্ক। আমি বলবো টিকমার্কের বক্সটা আপনারা পরে পূরণ করবেন, আগে এই বক্সগুলো পূরণ করে নেবেন। নেওয়ার পরে যখন ফর্মটা রিচেক করবেন, দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তখন ঠিক আছে মানে টিক, তারপরে ঠিক আছে মানে টিক, এরকমভাবে কমপ্লিট করবেন। এরপর আসছে পরিবারের প্রধানের এইচও বা যে হেড অফ দ্য ফ্যামিলি রাখা হয়েছে তার লিঙ্গ কি, তিনি পুরুষ মহিলা নাকি, পুরুষ না মহিলা সেটা আপনারা এখান থেকে টিক মার্ক করবেন এবং এখানে পাশের বক্সে টিক মেরে দেবেন। পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে তার আধার কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে এবং এখানে টিক মার্ক করে দিতে হবে। ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি যদি থাকে তাহলে লিখতে হবে যে হ্যাঁ আছে, তারপরে এখানে কিন্তু টিক মার্ক করে দিতে হবে। ঠিক আছে, ডিজিটাল রেশন কার্ড যাদের আছে, ডিজিটাল রেশন কার্ড কোনগুলো পরে এখানেই বলে দিয়েছে, সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, এরপর আসছে পরিবারের সদস্য সংখ্যা। পরিবারের সদস্য সংখ্যা কয়জন সেটা কিন্তু শুধুমাত্র সংখ্যা, এখানে লেখা আছে শুধুমাত্র সংখ্যায়, এখানে সংখ্যায় লিখতে হবে না। 5 জন হলে 5, 3 জন হলে 3, 2 জন হলে 2। একটা কথা, এখানে কিন্তু পরিবার বলতে কাদেরকে বোঝানো হয়েছে, ফর্মের শেষের দিকে বলা হয়েছে যে পরিবার সেটাকে এখানে বোঝানো হয়েছে বাড়িতে যারা এক রান্নাঘরে রান্না করে সেই একই রান্না ভাগ করে খায় তারা কিন্তু পরিবার। অর্থাৎ কোনো আত্মীয় স্বজন কিংবা পাশাপাশি 2 জন একসাথে থাকো, তোমরা দুটো পরিবার একসাথে থাকো, এরকম সবাইকে একসঙ্গে মিলে লিখে দিলে তা কিন্তু না। যারা একই খরচে চলো, একই হাঁড়িতে রান্না করে খাও, তাদেরকে কিন্তু এখানে পরিবার বলা হয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে কিন্তু এখানে পরিবারের সংখ্যা লিখতে হবে। তারপর ঠিকানা, যেটা সেই ঠিকানা কিন্তু একদম ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে জেলা দিয়ে পিন নম্বর পর্যন্ত সমস্ত ফুল ঠিকানা যেটাকে বলা হয়, সেই ফুল ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে। এবং এটা কিন্তু স্থায়ী ঠিকানা হলে এখানে টিক মারবে যে না আমি এই ঠিকানাতেই থাকি এবং এটাই আমার স্থায়ী ঠিকানা। এরপরে সে যোগাযোগের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। মানে কি, এখানে যে যোগাযোগের নাম্বারটা দেওয়া হয়েছে এটা যে HOF হেড অফ দ্য ফ্যামিলি করেছিলে, সেই হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ডের সাথে যে নাম্বারটা যুক্ত আছে সেই নাম্বারটা কিন্তু এখানে মেনশন করতে হবে। কারোর যদি ব্যাংকের সাথে এবং আধার কার্ডের সাথে আলাদা আলাদা নাম্বার যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই আধার কার্ডের সাথে যুক্ত নাম্বারটাকে এখানে লিখতে হবে, কারণ এখানে মেনশন করে দিয়েছে। এরপরে আসছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে সম্পর্ক, আধার নং, পরিবারের সকল সদস্যের সম্পর্কে কিন্তু এখানে লিখতে হবে। দেখো এখানে নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ কি, তার পরিবারের প্রধান যাকে আমি HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি বানিয়েছি তার সাথে তার সম্পর্কটা কি, তার আধার নাম্বার কি, এই বিস্তারিত তথ্য কিন্তু দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখা গেছে পরিবারের প্রধান অর্থাৎ HOF তার সম্পর্কে আগে লিখতে হবে। তিনি হচ্ছে সদস্য নাম্বার 1, তাহলে সদস্য নাম্বার 1-এ তাকে রাখতে হবে যে ইনি হচ্ছে আমাদের ফ্যামিলির প্রথম সদস্য। প্রথম সদস্যের ক্ষেত্রে কী করতে হবে, তার নাম লিখতে হবে, নাম লেখার পরে তার জন্ম তারিখ লিখতে হবে, তার লিঙ্গ লিখতে হবে মানে পুরুষ, স্ত্রী নাকি আদার্স, তারপরে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি, ইনি যদি পরিবারের প্রধান হন, কারণ ইনি সদস্য নাম্বার 1-এ আছে, তাহলে এনার এই পরিবারের সদস্যর সম্পর্কের জায়গায় কী লিখে দেবো, ইনি পরিবারের প্রধান বা HOF লিখে দেবো, এবং তার আধার নাম্বার। ঠিক আছে, তার আধার নাম্বার দিলে দেখো একটা সেকশন পূরণ হচ্ছে। মানে তোমার পরিবারের যে কটা সদস্য, প্রতিটা সদস্যের ক্ষেত্রে সেম জিনিস পূরণ করতে হবে। ঠিক আছে, আর ইনি যদি পরিবারের প্রধান হন তাহলে হ্যাঁ টিক চিহ্ন এখানে মারতে হবে, মেরে তার পরিবারের প্রধানের সম্পর্কে এখানে লিখতে হবে। ঠিক আছে, তারপরে আপনার বাড়ি দেখা যাচ্ছে আপনার বাড়ি আরও একজন আছে, আপনার ছেলে মেয়ে আছে, কেউ আছে, তার সদস্য নাম্বার 2-তে রেখে তার সমস্ত ডিটেলস দিতে হবে, সেম ডিটেলস, তার নাম, জন্ম তারিখ, তার লিঙ্গ, পরিবারের সাথে তার মানে পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং আধার নাম্বার। তারপরে বাড়ির যে তৃতীয় ব্যক্তি আছেন তার সম্পর্কে এখানে সেম জিনিসটা এখানে লিখতে হবে। এরকম করে কিন্তু 5 জনের এন্ট্রি করা যাবে, অর্থাৎ পরিবারের 5 জন পর্যন্ত কিন্তু এখানে এন্ট্রি করা যাবে। মানে এখানে যদি স্বামী স্ত্রী এবং তার 3টে ছেলে মেয়ে হয় তাহলে সেটাও এখানে করা যাবে। স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যেরকম যা আছে যার ফ্যামিলিতে 5 জন পর্যন্ত কিন্তু এখানে ঘর রাখা হয়েছে, অর্থাৎ 5 জন পর্যন্ত এখানে ফর্ম ফিল আপ করা যাবে। আচ্ছা অনেকের মনে প্রশ্ন আসছে যে এই ফর্মটাকে অনলাইনেও ফিল আপ করা যাবে? 100% অনলাইনেও ফিল আপ করা যাবে, সেম ধরনের কিছু থাকবে। আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যারা অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন বা সাইবার ক্যাফে থেকে করতে পারবেন অনলাইনটাকে বেশি প্রেফার করবেন, কারণ অফলাইনে কিন্তু ভুলভ্রান্তি হওয়ার সুযোগ বেশি থাকে, অনলাইনে সেটা কম থাকে। অফলাইনে যদি আপনি একটা ঘর ফাঁকা দিয়েও চলে যান, এই ঘরটার কাছে ফাঁকা দিয়ে চলে গেলেন, কারোর চোখে পড়লো না, তাহলে কিন্তু ফর্মটা বাতিলও হতে পারে। কিন্তু অনলাইনে কী হয়, ফর্ম বা কোনো ঘর যদি বাতিল রাখা হয় তাহলে মেন সাবমিশন বা ফাইনাল সাবমিট হয় না, দেখায় যে আপনার এই ঘরটা পার্টিকুলার, এই ঘরটা ফাঁকা আছে, আপনি এটা পূরণ করুন, ফলে এই সুযোগ সুবিধাগুলো কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, অনলাইন করলে সবসময় রিসিভ কপির সাথে সাথে পাওয়া যায়, অফলাইনে করলে নয়ছয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আপনারা যদি অনলাইন করতে পারেন তো করবেন, কিন্তু 12 পাতার ফর্ম তো অনেকেই অফলাইন প্রেফার করবে, সেখান থেকে ভালো করে বুঝে শুনে, যারা বুঝে শুনে তাদের কাছ থেকে করে নেবে। সুতরাং আপনার যেটা ইচ্ছা আপনি করতে পারেন, 90 দিন সময় আছে, চিন্তা নেই। এবার এখানে একটা কথা আমি বলে দিচ্ছি,
যে পাশে দেখুন যে এখানে একটা টিক চিহ্ন মারা বক্স দিয়েছে, কি বলেছে যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, যদি হ্যাঁ অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয় তাহলে এখানে হ্যাঁ টিক মারতে হবে। এবং কি বলেছে যে 5 বছরের কম হলে আধারে এনে চিহ্নিত করুন, মানে যাদের বয়স 5 বছরের কম তাদের আধারটা লেখার দরকার নেই, না লিখে দিতে হবে, এন এ নট অ্যাপ্লিকেবল লিখে দিতে হবে। আচ্ছা, সদস্য সংখ্যা 1, তিনি কি অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে? যদি হ্যাঁ হয় তাহলে এনার পাশে নাম লিখতে হবে। যদি না, ইনি তো পিতা, ইনি বাড়ির হেড অফ দ্য ফ্যামিলি, ইনি তো অ্যাপ্লাই করছে না, করছেন যিনি স্ত্রী, তাহলে এখানে হ্যাঁ টিক চিহ্ন মারতে হবে। মানে এই 5 জনের মধ্যে যে যার জন্য এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে, যার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে, তার নামের, তার এই সদস্য সংখ্যা বা সদস্য বিবরণের পাশে, তার ঘরের পাশে কিন্তু টিক চিহ্ন মারতে হবে। প্রত্যেকটাই টিক চিহ্ন মারবেন না। যিনি করছেন এই সদস্যের ভিতরে দেখা যাচ্ছে আপনি স্ত্রী, আপনি এই বাড়ির অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছেন, আপনার নাম্বার 3 নম্বর আছে, তাহলে সেই 3 নম্বর নামের পাশে যে হ্যাঁ টিক বক্স আছে সেটা করতে হবে। আর এই প্রথমটা কিন্তু পরিবারের প্রধান, তার জন্য টিক চিহ্ন, ঠিক আছে, যে এটা পরিবারের প্রধান এবং এটা পরিবারের প্রধানের বক্স, তার জন্য প্রথম টিক চিহ্নটা দিতে হবে, ঠিক আছে। এইভাবে পরিবারের ডিটেলসটা দেওয়ার পরে এবার আসছে 10 নম্বর পয়েন্ট, যেটা পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, যেখানে কিন্তু টাকাটা দেওয়া হবে। এখানে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে না, ফর্ম ফিল আপ করানো হচ্ছে অন্নপূর্ণা যোজনার জন্য, টাকাটাও ঢুকবে অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলে এখানে কেন পরিবারের সবার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হচ্ছে, ঠিক আছে, এটা একটা দিক। দ্বিতীয়ত, এখানে যেহেতু পরিবারের সকলের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হচ্ছে, তাহলে কি পরবর্তী কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমাদের সুবিধা হবে যে না একবার আমাদের সমস্ত ডিটেলস নিয়ে রেখেছে, দ্বিতীয়বার জাস্ট ফর্মটা রেজিস্টার করে লগ ইন করে বেসিক ডিটেলস দিলেই ফর্মটা ফিল আপ হয়ে গেল, নাকি প্রতি ক্ষেত্রেই এরকম হয়রানির শিকার হতে হবে, ঠিক আছে, যে না প্রতিবার যে কোনো ফর্ম ফিল আপ করার সময় নাও 12 পাতার ফর্ম, 10 পাতার ফর্ম, সেটা যাতে না হয়, একটা ফর্ম 12 পাতার দাও, নেক্সট কোনো ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা যা হোক কোনো রকম ঝামেলা না থাকুক, জটিলতা না থাকুক, সেটা হলে ঠিক আছে, যে একটা সময় মানুষ সময় ইনভেস্ট করে, টাকা ইনভেস্ট করে বড় একটা ফর্ম ফিল আপ করে নিল, পরবর্তীতে তার কিছু ডেটা দিতে হলো না, কারণ সরকারের কাছে সব ডেটা থেকে যাচ্ছে। এমনি সরকারের কাছে সব ডেটা আছে, সরকার চাইলে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল তাদের অ্যাকাউন্টগুলোকে যথেষ্ট, তাদের অ্যাকাউন্টের ডিটেলস আছে, তারা ভেরিফাই করে কিন্তু ফটাফট টাকা দিয়ে দিতে পারতো। কারণ আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বলতে শুনেছি যে কোনো এক জায়গায় কোনো একজন পুরুষ মানুষ সেও পাচ্ছে, তাহলে এত নিখুঁত ডেটা যখন তাদের কাছে আছে, তারা যখন তখন ভেরিফাই করে কিন্তু সেই অ্যাকাউন্টগুলোতে টাকা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু কি হয়েছে, প্রথমে যিনি HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতে হবে। তারপর সদস্য নম্বর 1-এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে কী চেয়েছে, ব্যাংকের নাম চেয়েছে, ধরুন আপনার স্টেট ব্যাঙ্কে বই আছে, তাহলে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার চেয়েছে এবং IFSC কোড চেয়েছে, যেটা কিন্তু আপনারা আপনাদের পাস বইতে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এখানে কিন্তু বলছে DBT ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই কিন্তু এখানে প্রদান করতে হবে, মানে যার আধার অ্যাকাউন্ট নাম্বারের সাথে যার DBT লিঙ্ক করা আছে সেই নাম্বারটাই বা সেই ব্যাঙ্কগুলোই কিন্তু দেবেন, এই প্রতিটা সদস্যের ক্ষেত্রে কিন্তু DBT করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই দেবেন আপনারা। তাহলে সদস্য HOD গেল, মানে HOF গেল, সদস্য 1 গেল, সদস্য 2 গেল, সদস্য 3 গেল, এবার যতটা সদস্য আছে সেম ডিটেলস দিয়ে থাকতে হবে। এরপরে আসছে 11 নম্বর পয়েন্ট, যেটা সেটা হচ্ছে কি যে HOF বা হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্ত বয়স্ক সদস্যদের ভোটার তালিকা বা ভোটার ডিটেলসটা এখানে দিতে হবে, এপিক ডিটেলসটা দিতে হবে। প্রথমে কী চাইছে, HOF এর এপিক নম্বর, বিধানসভা ক্ষেত্র এবং তার অংশ নাম্বার, মানে আপনার এপিক নাম্বার মানে আপনার ভোটার কার্ডের যে নাম্বার সেটা আপনি দেবেন, বিধানসভা ক্ষেত্র মানে আপনি কোন বিধানসভার জন্য, মানে কোন বিধানসভা, আপনার বিধানসভার নাম কি সেটা, এবং তার পাশে কমা দিয়ে কিন্তু আপনার অংশ নাম্বার মানে আপনার পার্ট নাম্বারটা কিন্তু দিতে হবে। সেম ডিটেলস সদস্য নম্বর 1 থেকে শুরু করে 5 নম্বর যতটা সদস্য আছে তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপটা সেমভাবে করতে হবে। 12 নম্বর পয়েন্টে আসছে যে আপনি কি অসংরক্ষিত অর্থাৎ ইউআর, নাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল, মানে ইউআর EWS, নাকি তপশিলি জাতি, নাকি SC ST OBC, যেটাই আপনি সেটা কিন্তু এখান থেকে আপনার টিক বক্সে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু বলেছে প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত, আর্থিকভাবে দুর্বল, মানে যেটাই হোক সেটা কিন্তু আপনার কাছে আসল ডকুমেন্টস থাকা লাগবে, কারণ হতে পারে এর সাথে অ্যাটাচ করে দিতে হবে, কিংবা আপনাকে পরবর্তীতে এগুলো শো করতে হতে পারে, অর্থাৎ আপনার কাছে যেটা আছে সেটাই কিন্তু আপনি এখানে টিক মারবেন। এরপরে আসছে, আচ্ছা এখানে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যেটা এটা কেন করেছে, কারণ অন্যান্য ক্ষেত্রে যেরকম সদস্য 1 সদস্য 2 ক্ষেত্রে আলাদা আলাদা করে সমস্ত ডিটেলস দিতে হচ্ছিল, এখানেও কিন্তু একটা অপশান রাখা উচিত ছিল, কারণ হতেই পারে কোনো পরিবারের বাবা মা তার ছেলে মেয়ের একই রকম, মানে হচ্ছে আপনার জাতিগত শংসাপত্র বা একই রকম কাস্ট, কিন্তু যিনি মা মানে যিনি বিবাহিত হয়ে এসেছেন তার কাস্ট আলাদা, হতে পারে যে পরিবারের সবাই OBC কিন্তু যিনি বিবাহিত হয়ে এসেছেন তিনি SC, তাহলে এখানে কিন্তু দুরকম জিনিস আসছে, তাহলে সেই ডিটেলসটাও এখানে নেওয়া উচিত ছিল। এখন দেখা যাচ্ছে যে মায়ের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করা হচ্ছে, মা SCর ঘরে টিক মারলাম, সরকার ভেবে নিল এরা সবাই SC, ঠিক আছে, এরা পরিবারের পুরোটাই SC, এবং সেক্ষেত্রে দেখা গেল পরবর্তীতে অন্যান্যদের ফর্ম ফিল আপ করতে গিয়ে কিন্তু অসুবিধা হতে পারে, আপনারা আগে কেন SC ফর্ম ফিল আপ করেছিলেন বা SCতে টিক মেরেছিলেন। তো যেহেতু প্রত্যেকের ক্ষেত্রে স্পেসিফিকভাবে ভাগ করে দিয়েছে, তাই এই জাতিগত ব্যাপারটাও কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে পরিবারের প্রতিটা
সদস্যের ক্ষেত্রে আলাদা আলাদা করে দেওয়া উচিত ছিল, অন্তত আমি যে কেসটা বললাম এই কেসের ক্ষেত্রে। কারণ কি অনেক ক্ষেত্রে দেখা হয় যে যিনাকে বিবাহ করে এনেছেন তিনি অন্য কাস্ট বা অন্য জাতির হতেই পারেন, বাকি সব ফ্যামিলির সবাই হয়তো এক, কিন্তু উনি হতেই পারেন। তো এখানে এরকম একটা বক্স রাখা উচিত ছিল বলে আমার মনে হয়। পরবর্তীতে যদি কোনো রকম আপডেট করে সেটা দেখা যাবে। এরপরে কি বলেছে যে রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি সম্পর্কে কিন্তু আমাদের এই বক্সগুলো এবার পূরণ করতে হবে, ঠিক আছে। এখানে কিছু লেখার দরকার নেই, এই যে এই বক্সগুলো দিয়েছে, ঠিক আছে। কি বলেছে, সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে, মানে মেলানোর পরে ঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। প্রথম কি বলেছে যে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। ডিজিটাল রেশন কার্ড মানে যেটা যে রেশন কার্ডের মাধ্যমে আপনারা এখন রেশন পান, সেই রেশন কার্ড আপনার আছে কিনা, যদি হ্যাঁ হয় তাহলে টিক মারবেন, না হলে নাতে টিক মারবেন। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন কি, আপনার কোন ধরনের কার্ড আছে, AAY, SPHH, RK, SYT, SY2 যেটাই আপনার আছে সেটাই কিন্তু আপনার টিক মারতে হবে। যদি ভর্তুকিহীন পান কোনো কার্ড তাহলে ভর্তুকিহীনে টিক মারতে হবে। এখানেও আমার একটা প্রশ্ন আছে যে পরিবারের দেখা গিয়েছে এক একজনের এক এক রকম কার্ড, পরিবারের 3 জনের 3 রকম কার্ড দেখা গিয়েছে। তো এখানে শুধুমাত্র যিনি লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করছেন তার ডিটেলস দিতে হবে নাকি পরিবারের সবার ডিটেলস দিতে হবে। যেহেতু বাকি অপশানগুলো পরিবারের সবার নিচ্ছ, তাহলে এটাও হয় পরিবারের সবার নেওয়া উচিত ছিল। মানে আমরা যদি এখানে একটা জিনিস দেখতে পাই, এখানে কিন্তু অন্য কিছু নিয়ে সরকার মাথা ঘামাচ্ছে না, মাথা ঘামাচ্ছে কি নিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নিয়ে এবং ভোটার এপিক নিয়ে। মানে কেউ বাদ যাচ্ছে কিনা, কারোর নাম SIR থেকে তারা অ্যাপ্লাই করছে কিনা দুর্নীতিগ্রস্তভাবে, আর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস নেওয়া হচ্ছে কারণ যাতে একজন বা একটা ফ্যামিলিতে মাল্টিপল স্কিমের টাকা না দেওয়া হয়, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে। তা না হলে এই মানে রেশন কার্ডের বেলায় হোক, জাতিগত শংসাপত্রের বেলায় হোক, এগুলো তো মাল্টিপল মানে প্রতিটা সদস্যের জন্য আলাদা আলাদা করে দেওয়া অবশ্যই উচিত ছিল। কারণ রেশন কার্ড এক একজনের হতেই পারে, আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও জানেন আপনাদের বাড়িতে হতে পারে যে মায়ের একরকম রেশন কার্ড, বাবার একরকম রেশন কার্ড, ছেলের একরকম রেশন কার্ড, ঠিক আছে। সুতরাং এখানে কিন্তু এই আলাদাটা করলো না, এখানে শুধু যে অ্যাপ্লাই করছে তার ডেটাটা নিচ্ছে। আচ্ছা, এখানে এবার একটা প্রশ্ন যে আপনারা হয়তো বলতে পারেন যে হ্যাঁ দাদা আপনি তো ঠিকই বলছেন, যেখানে তো আলাদা আলাদা করে দেওয়া নেই, তাহলে কার ডেটাটা দেবো এখানে কার ডেটা দেবো, যার জন্য অ্যাপ্লাই করছেন সে তার যে কার্ড সেই কার্ড দেবেন, যার জন্য অ্যাপ্লাই করছেন তার কার্ড আছে কিনা সেটা দেবেন, যার জন্য অ্যাপ্লাই করছেন আর তার সে UR নাকি সে SC ST OBC যেটা সেটা দেবেন, ঠিক আছে, অবশ্যই সেটা দেবেন। বাকিদের কিন্তু না, HOD মানে HOF এর কিন্তু না, হেড অফ দ্য ফ্যামিলির না। এরপরে আসছে যে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনি প্রতি মাসে রেশন তুলে থাকেন তাহলে হ্যাঁ মারবেন, না হলে না মারবেন, ঠিক মারবেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু ওদের কাছে সমস্ত ডেটা থাকে, সেই হিসাবে কিন্তু আপনি যদি নিয়ে থাকেন তবেই হ্যাঁ করবেন, যদি না থাকেন তাহলে কিন্তু না করবেন। এবার আসে সম্পদ, মানে আপনার মানে কতটা ওয়েলথ কী আছে, ঠিক আছে। তাহলে বাড়ির ধরুন আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, 3টে বা তার বেশি যদি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ করতে হবে, না হলে না টিক মারতে হবে। এবং এটা ফর্মটা ভরা হওয়ার পরে এই পাশের ঘরে কিন্তু টিক মেরে দিতে হবে যে না আমি এটা চেক করেছি। নেক্সট, পারিবারিক জমির মালিকানা। পারিবারিক জমির মালিকানা এখানে কি বলেছে যে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি এবং ROR হালনাগাদ তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ড কপি। মানে কি আপনার কি পারিবারিক জমি আছে, আপনার কি নিজস্ব জমি আছে আপনার পরিবারের কারোর, যদি থাকে তাহলে হ্যাঁ করতে হবে, না হলে কিন্তু না টিক করতে হবে। এরপরে আসে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। দেখো এখানে আবার সকল সদস্য নিয়ে আসে, মানে যেখানে যেখানে একজন মাল্টিপল স্কিমের সুবিধা পেতে পারে, মানে আগে যেরকম কৃষক বন্ধু দেওয়া হতো বা কৃষক সম্মান নিধি দুটোই মানুষ পেত, এই ধরনের ক্ষেত্রে যেসব জায়গাগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে বা সমস্ত কিছু ডিটেলস নেওয়া হচ্ছে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নেওয়া হচ্ছে না, ঠিক আছে। এটা কিন্তু এখানে একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তাহলে পারিবারিক যত জমি আছে, মানে হতে পারে বাবার নামে, মায়ের নামে, ছেলের নামে, মেয়ের নামে, এইগুলো টোটাল করে প্রত্যেকের মিলিয়ে যে জমিটা হচ্ছে সেটা কিন্তু শতকে এখানে লিখতে হবে, ঠিক আছে। এবং অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন কপি অনুযায়ী লিখতে হবে, মানে মুখে মুখে হ্যাঁ আমার ওখানে এতটা আছে এখানে এতটা আছে না, আপনার যে রেকর্ড কপি আছে, রেজিস্ট্রেশন কপি আছে সেখান থেকে মিলিয়ে এখানে লিখবেন। যানবাহন, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। অবাণিজ্যিক মানে কি আপনার প্রাইভেট 4 চাকা গাড়ি আছে কি না। যদি আপনার প্রাইভেট 4 চাকা গাড়ি থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, যদি না থাকে, আচ্ছা কেউ যদি বলেন যে আমার 4 চাকা গাড়ি আছে কিন্তু এটা কমার্শিয়াল গাড়ি, হলুদ নাম্বার প্লেট, আমি এটা ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আমি র্যাপিডো করবো বলেই আমি ব্যবহার করে থাকি, কিংবা আমি এটাকে ট্রান্সপোর্টের কাজে ব্যবহার করে থাকি, আমার 4 চাকা আছে কিন্তু আমি ইট বালি বাবার কাজ করি। যদি কমার্শিয়াল গাড়ি হয় তাহলে কিন্তু এখানে না করতে হবে, কিন্তু যদি আপনার পার্সোনাল প্রাইভেট কার হয় আপনার ফ্যামিলির জন্য তাহলে কিন্তু এখানে হ্যাঁ টিক বক্সে ক্লিক করতে হবে। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, আপনার গাড়ির নাম্বারটাকে লিখতে হবে, মানে আচ্ছা গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, মানে কটা গাড়ি আছে লিখতে হবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। গাড়ি, জিপ, ট্র্যাক্টর অন্তর্ভুক্ত করুন, যদি হ্যাঁ হয় তাহলে তার মডেল নাম্বারটা কিন্তু এই পাশের ঘরে লিখতে হবে। আচ্ছা ট্র্যাক্টর হলেও কিন্তু লিখতে হবে, জিপ হলেও লিখতে হবে, গাড়ি হলেও লিখতে হবে। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, আপনার কি কোনো স্বাস্থ্য বিমা করা আছে, যদি করা থাকে সেটা সরকারি হোক বা বেসরকারি হোক তাহলে হ্যাঁ বক্সে টিক মারবেন, এবং সেই আপনার কত টাকা প্রিমিয়াম দিতে হয় কি না দিতে হয় সেটা কিন্তু লিখতে হবে। আচ্ছা কারোর নামে যদি স্পেশাল করা থাকে তাহলে তার সম্পর্কে আলাদা করে দিতে হবে, যে যদি দেখা যাচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি তাহলে তার নামে সরকারি বা বেসরকারি কোনো বিমা আছে কিনা, বিমার অঙ্ক কত, প্রিমিয়াম মানে তাকে বছরে বছরে বা মাসে মাসে কত টাকা প্রিমিয়াম ভরতে হয় সেগুলো কিন্তু এখানে লিখতে হবে।
এবার আসে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, কোনো ট্যাক্স কি দেয়? যদি ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে হ্যাঁ করতে হবে, যদি না দিয়ে থাকে তাহলে না করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে কিন্তু এখানে প্রত্যেকের নাম এবং প্যান কার্ডটা কিন্তু লিখতে হবে। যদি হ্যাঁ তাহলে অবশ্যই হ্যাঁ লিখতে হবে, প্রত্যেকের আশা করি প্যান কার্ড আছে। তাহলে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং তার প্যান কার্ড, সেরকমভাবে সদস্য 1 সদস্য 2 করে তাদের নাম এবং তার প্যান কার্ড নম্বরটা কিন্তু লিখতে হবে। এরপর আসে কর্মসংস্থানের বিবরণ। পরিবারের যিনি HOF হেড অফ দ্য ফ্যামিলি তিনি কী কাজ করেন তার শুধু কিন্তু তারটা জিজ্ঞাসা করা হয়েছে, বাকিদের না। যদি সরকারি ক্ষেত্রে তাহলে সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র হলে বেসরকারি ক্ষেত্র, এভাবে এতগুলো পয়েন্ট দিয়েছে, সেগুলো কিন্তু টিক মারতে হবে। সবচেয়ে উপযুক্ত ঘরে টিক চিহ্ন দিন যেটা বেশি আপনার সাথে মানানসই হচ্ছে। মানে কেউ দেখা যাচ্ছে যে আংশিকভাবে কর্মরত পার্ট টাইম কাজও করে, আবার তিনি কোনো বেসরকারি ক্ষেত্রে বড় একটা জায়গায় কাজও করে, তাহলে অবশ্যই যেটাকে তিনি ফার্স্ট প্রেফার দেবেন, যার মূল ইনকাম যেখান থেকে আসে সেই ঘরটা কিন্তু এখানে টিক মারতে হবে। ঠিক আছে, এরপরে আসছে আচ্ছা এইভাবে কিন্তু সদস্য HOF-এরও দিতে হবে, সদস্য 1 সদস্য 2 সদস্য 3, এভাবে কিন্তু 5টা সদস্য, যে কটা সদস্য আপনার আছে প্রতিটা সদস্যের ক্ষেত্রে কিন্তু এই টিক বক্সগুলো ক্লিক করতে হবে। এরপর আসছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার ফ্যামিলিতে যদি 5 জন থাকে সেখানে শিক্ষিত কজন আছে সেটা এখানে লিখতে হবে যে 2 জন শিক্ষিত 2 জন অশিক্ষিত, যেরকম আছে সেরকমভাবে কিন্তু এখানে লিখতে হবে। পরিবারের সকল শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এখানে প্রদান করতে হবে। ঠিক আছে, দেখুন যেরকম এখানে লেখা আছে যে পরিবারের প্রধান HOF যাকে বাড়ানো হয়েছে তিনি শিক্ষিত নাকি অশিক্ষিত, শিক্ষিত হলে শিক্ষিতের ঘরে ঠিক, অশিক্ষিত হলে অশিক্ষিতের ঘরে ঠিক, এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতাও কিন্তু এই পাশে লিখে দিতে হবে। সেরকমভাবে প্রতিটা সদস্যের ক্ষেত্রে কিন্তু সেম ডিটেলস দিতে হবে। এরপর আসে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, এসব কিছু আছে কিনা। যদি না হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের না হবে, তাহলে আপনার না দিয়ে ছেড়ে দেবেন। যদি থাকে তাহলে হ্যাঁ লিখবেন এবং সেই সদস্য তার সদস্য নাম্বার বা কি যা আছে সেগুলো আপনি এখানে দেবেন। ঠিক আছে, স্বঘোষিত কিন্তু দিতে হবে। এরকমভাবে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী আপনার ফ্যামিলিতে, এই যে 4 জন বা 5 জনের নাম আপনি দিলেন তার ভিতরে কি কেউ সরকার পেনশন পান? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ টিক মারবেন, না হলে নাতে টিক মারবেন। যদি পান তাহলে সেই সদস্য নাম্বারটা কত, মানে আপনি যে ধরুন 4টে সদস্যের নাম দিয়েছেন তার ভিতর থেকে 1 নম্বর সদস্যটা পান, নাকি 2 নম্বর সদস্য সরকারি পেনশন পান, নাকি 3 নম্বর সদস্য পান, সেই সদস্য সংখ্যা, সেই সদস্যর নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, যে না 3 নম্বরে যার ডেটাটা আমি দিয়েছি এতক্ষণ ধরে 3 নম্বরে যাটা দিতে এসেছে তিনিই পান। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে দিতে হবে। এরপর আসে কোনো সদস্য কি GST অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ GST ফাইল করেন। অনেকেই আছেন যারা কিন্তু ফ্যামিলি থেকে ই-কমার্স বিজনেস করেন, কিংবা অনলাইনে কেনাকাটার ব্যাপার আছে বা অনলাইনে বিক্রির ব্যাপার আছে বা দোকান আছে, অনেকে কিন্তু GST থাকে। যদি GST থাকে তাহলে কিন্তু অবশ্যই GSTতে টিক মারবেন, এবং যদি হ্যাঁ হয় তাহলে GST নাম্বারটাও কিন্তু এখানে লিখে দেবেন। পরিবারের মোট বার্ষিক আয় টাকায় পরিবারের মোট বার্ষিক আয়টা কত সবারটা যোগ করে, যদি 2 জন ইনকাম করে থাকে, যদি 3 জন ইনকাম করে থাকে, যদি 1 জন ইনকাম করে থাকে, প্রত্যেকের যে সদস্য টাকা সেটা কিন্তু এখানে যোগ করে এখানে লিখতে হবে। অঙ্কে লিখতে হবে, মানে সংখ্যায় কিন্তু লিখতে হবে। যদি 1 লাখ হয় তাহলে কিন্তু 1 লাখ লিখতে হবে, 1 লক্ষ এভাবে না, একের পরে এরকম 0 দিয়ে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবার একটা কথা আমি এখানে বলে দিচ্ছি আপনাদের, সেটা হচ্ছে এই যে পরিবারের মোট বার্ষিক আয়ে এই যে অ্যামাউন্টটা লিখবেন সেটা কিন্তু যথেষ্ট ঠিকঠাকভাবে লিখবেন, কারণ পরবর্তীতে কোনো ক্ষেত্রে যদি আপনাকে ইনকাম মানে যেটা আপনাদের ইনকাম সার্টিফিকেট তুলতে হয় তাহলে কিন্তু সেখানে আর এখানে সেম ডিজিট ম্যাচ করতে হবে। এখানে আপনি লিখে দিলেন যে ঠিক আছে 60,000 লিখে দিই, বছরে 60,000, কি বছরে 1 লাখ লিখে দিই, বা বছরে একটা অ্যামাউন্ট লিখে দিই, পরে দেখা যাচ্ছে আপনি যখন ইনকাম সার্টিফিকেট তুললেন সেখানে আলাদা ডেটা, তখন কিন্তু প্রবলেম হতে পারে, কারণ এই ডেটাটা কিন্তু অনলাইনে থেকে যাবে সরকারের সার্ভারে একবার ভেরিফাই করে যাওয়ার পরে। এরপরে আসছে কি অন্যান্য পরিচয় নথি, সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, কেউ যদি পরিবারের প্রধান হোক বা সদস্য যে কোনো হোক যদি সিএএ আবেদন করে থাকে তাহলে সেই সম্বন্ধিত বক্সে কিন্তু এখানে ঠিক মারতে হবে। এরপরে আসছে কি যে অন্যান্য যে সুবিধাগুলো আছে, যে কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে KCC ARD, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, এর ভিতরে যদি কোনো ক্রেডিট কার্ড কেউ পেয়ে থাকে বা কোনো যদি সুযোগ সুবিধা থেকে থাকে তাহলে কিন্তু সে অবশ্যই এখান থেকে উল্লেখযোগ্য যে ক্রেডিট কার্ড বা যার সুবিধা পায় সেটা কিন্তু এখান থেকে লিখতে হবে, তার ID সংখ্যা এবং যে তাদেরকে ইস্যু করা হয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে লিখতে হবে। সেরকমভাবে পরিবারের যে এই সুযোগ সুবিধা পায় তার ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে লিখতে হবে। দেখুন কত বড় ফর্ম, এখনও শেষ হচ্ছে না, সেটা আপনারা ভাবুন। এরপর আসছে কি যে আচ্ছা সেটাই এখনও চলছে। আচ্ছা এখন এখানে বলেছে যে যদি SIR-এ 2026-এ নাম বাদ পড়ে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা সেটা কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ পরিবারের প্রধানের জন্য প্রযোজ্য নাকি প্রযোজ্য না, কার ক্ষেত্রে মামলা চলছে সেগুলো কিন্তু আপনারা সেইভাবে টিক মারবেন। এবার যে পয়েন্টটা সেখানে দেখুন বলেছে যে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ। ঠিক আছে, এখানে কি বলেছে, বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, আপনার ফ্যামিলি থেকে আপনি যে কজনের নাম দিয়েছেন তার ভিতর থেকে
মানে বিদ্যালয়ের শিক্ষা এখনও পড়াশোনা করছে কারা, তাদের নামটা কিন্তু দিতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে বিদ্যালয়ের ধরন বা অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন সেটা ওপেন থেকে করছে নাকি স্কুল বা হোম স্কুল থেকে করছে, যেটাই করছে সেটা কিন্তু এখান থেকে টিক মারতে হবে। তাহলে সদস্য সংখ্যা, এখানে আপনি সদস্য নাম্বার মানে কোন নম্বরে সেই শিশুটাকে রেখেছেন, দেখা যাচ্ছে আপনি সবার লাস্টে মানে 4 নম্বরে সেই শিশুর নামটিকে রেখেছেন, যেটা আপনার ফ্যামিলিতে আছেন, যিনি যে শিশুটা আছে, তাহলে তার নাম্বারটা অর্থাৎ 4 নম্বরে যিনি আছেন তার সম্পর্কে আপনি বলতে চাইছেন। আচ্ছা, একে শিশু সদস্য 1 বলা হয়েছে, মানে কি এটা আপনার প্রথম শিশু। যদি আপনার ফ্যামিলিতে দুটো শিশু থাকে তাহলে দ্বিতীয় শিশুটাও করবেন আপনারা। শিশুর নাম এখানে দিতে হবে, ঠিক আছে, তার বিদ্যালয়ের নাম, তার শ্রেণী, তার ধরন। ধরন মানে কি, সে সরকারি বেসরকারি নাকি কোন জায়গা থেকে, কি মাদ্রাসা থেকে, কি অন্যান্য থেকে, যেখান থেকেই করছে সেটা কিন্তু এখানে তার টিক বক্সে ক্লিক করতে হবে। এরকমভাবে আপনার ফ্যামিলিতে দুটো শিশু থাকে তাহলে দ্বিতীয় শিশুর জন্য কিন্তু এখানে আপনার বক্স পূরণ করতে হবে। এখানে দেখা যাচ্ছে যে না 4 নম্বর 4টে কিন্তু বক্স এখানে দেওয়া হয়েছে, যে চারজন যদি সর্বোচ্চ শিশু থাকে তাহলে কিন্তু আপনারা এখানে এন্টার করতে পারবেন। এরপর আসে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। আচ্ছা, শিশু নাম্বার 1-এ যিনি আপনাকে রেখেছিলেন, ঠিক আছে, এর আগে যত মানে দেখা যাচ্ছে আপনার 3টে ছেলে মেয়ে, সব থেকে যে বড়ো তাকে দেখা যাচ্ছে আপনি শিশু নাম্বার 1-এ রেখেছেন। তো শিশু নাম্বার 1-এ যে ছিল এর উপরের বক্সে, সে কি টিকাকরণ শুরু হয়েছে, সম্পন্ন হয়েছে, নাকি টিকাকরণ করা হয়নি, ঠিক আছে, যে টিকাকরণ যেটা হয়, যদি হ্যাঁ হয় তাহলে কি বলেছে টিকাকরণ কার্ড আইডি, যদি না থাকে, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার বিবরণ, টিকা না নেওয়ার কারণ, এগুলো কিন্তু আপনাদের লিখে রাখতে হবে বা রেডি করে রাখতে হবে, ঠিক আছে। সব কিছু কিন্তু ডেটা থাকা লাগবে আপনার কাছে। আপনি জাস্ট মনে হচ্ছে যে হ্যাঁ দিয়েছি বা দিয়ে নি ঠিক মেরে দিলাম, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। এরকমভাবে 4টে শিশুরই কিন্তু আপনি বিবরণ এখানে যোগ করে দেবেন। এরপর আসছে যে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি এর মাধ্যমে পাচ্ছেন? যদি পরিবারের প্রধান তিনি যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ করবে, না হলে না করবে। প্রকল্প, সেই প্রকল্প কিন্তু প্রকল্পের নাম লিখতে হবে, এবং আপনি কি এই প্রকল্পটি থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, যদি হ্যাঁ হয় তাহলে টিক মারবেন, যদি না হয় তাহলে নাতে টিক মারবেন। মানে কি বলেছে এখানে, প্রকল্পের নাম, এখানে যে পরিবারের প্রধান সে দেখাচ্ছে প্রকল্প পাচ্ছে, ঠিক আছে, তাহলে তার প্রকল্পের নামটা এই বক্সে আমি আচ্ছা আমি পরিবারের প্রধান পদে বাকিটা দেখাই, তাহলে একটা বক্সে সুবিধা হবে। দেখুন প্রথমে কি বলেছে, প্রকল্পের নাম, এখানে আপনার 1 নম্বর কোন প্রকল্পের টাকা পাচ্ছেন, দেখা যাচ্ছে কেউ কৃষক বন্ধুর টাকা পায়, তাহলে কৃষক বন্ধু লিখবে। আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার, আপনি কি চান যে না আমি এই টাকা পাওয়ার আর দরকার নেই, আমি একটা টাকাই পাবো, তাহলে এখানে আপনার হ্যাঁ করতে হবে, টিক মারতে হবে যে না আমি নিজেকে প্রত্যাহার করতে চাই। দেখা যাচ্ছে আপনি কৃষক সম্মান নিধির টাকা পাচ্ছেন, তাহলে কৃষক সম্মান নিধি লিখবেন। আপনি কি চান যে এই কৃষক সম্মান নিধি আমি আর পাবো না, আমার নামটা কেটে দেন, তাহলে আপনি হ্যাঁ টিক করবেন, ঠিক আছে। এটা কেন দিয়েছে আমি জানি না, যদিও দিয়ে থাকে, আমরা যেরকমভাবে আপনাকে ভিডিও করে বুঝিয়ে দিচ্ছি, সরকারের উচিত এরকম একটা ভিডিও করে বুঝিয়ে দেওয়া। কোনো ইউটিউব, কোনো যারা ইনফ্লুয়েন্সার তাদের কথাই না, সরকারের উচিত যে ফর্মটাকে বিশ্লেষণ করা, কারণ এখানে সরকার কিন্তু স্পষ্টভাবে কিছু বলেনি, ঠিক আছে, যে আপনারা যারা যারা একটার বেশি সুবিধা পাবেন না, তাহলে আমরা কি করতাম, যে না সব থেকে যে সুবিধাটা বেশি পাওয়া যেত সেটাতেই রাখতাম, বাকিগুলো কেটে দিতাম, যে দরকার নেই আমার বাকিগুলো পাওয়ার দরকার নেই, হায়েস্ট ফ্যাসিলিটি যেটা থেকে পাচ্ছি শুধুমাত্র সেটাই পেতাম। কিন্তু সরকার কিন্তু সেসব কিছু বলিনি, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তোমার 3-4টাতে নাম আছে, তুমি 3-4টাতে নাম রেখে দিলে, কোনটা থেকে নাম প্রত্যাহার করলে না, পরবর্তীতে সরকার হয়তো যেটা কম স্কিম, কম টাকা সেটা দিল, বাকিগুলো কেটে দিল, তাহলে কিন্তু এটা মানে একটা প্রবলেমের ব্যাপার, মানে এটা কি বলবো, একটা আধা খামচার মতো কাজ করেছে, পুরোপুরি কিন্তু ভাবে কমপ্লিট করেনি। সেম ডিটেলস পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য কিন্তু এখানে ভরতে হবে, ঠিক আছে। লাস্ট বলেছে বাদ দেওয়া হলে, আচ্ছা এখানে একটা জিনিস, এখানে কি বলেছে, বাদ দেওয়া হলে অফিসার কর্তৃক পূরণীয়, ঠিক আছে। যদি বাদ দেওয়া হয় তাহলে কারণটা কিন্তু আপনি লিখবেন না, অফিসার যে তিনি জমা দেবেন যখন এই ফর্মটা, তিনি কিন্তু এখানে লিখে দেবেন যে কেন বাদ দেওয়া হয়েছে কোনো এর থেকে বা কিছু থেকে, সেটা কিন্তু তিনি লিখবেন। এরপরে কি বলেছে, ঘোষণা বা সম্মতি, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সম্মত হলে, মানে আপনি ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করেছেন, কোনো ফর্মটা ফিল আপ করার পরে আপনি চেক করে নিয়েছেন সব ঠিকঠাক আছে, সেরকম হলে আপনারা কি করবেন, এই বক্সে টিক মেরে দেবেন, ঠিক আছে। এরপরে আসছে কি, সত্য এবং প্রয়োজনে, এই যে জিনিসটা দিয়েছে এখানে আপনার সই করে দেবেন, ঠিক আছে, সইটা আপনি নিজের হাতে করে দেবেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে যে পরিবারের কথাটা আমি বলেছিলাম, যে পরিবার বলতে কী বোঝানো হয়েছে সেটা এখানে বোঝানো হয়েছে। এন্ড অফ দ্য ফর্ম এবার শেষ হয়ে গেছে, এখানে লেখা আছে এন্ড অফ দ্য ফর্ম শেষ হয়ে গেছে। এরপরে এখানে যেটা ভরতে হবে সেটা আপনার কাজ না, আপনার যে অফিসার জমা নেবে অফলাইনে তিনি এই জিনিসটা দেখে নেবেন, তিনি বুঝে নেবেন। যারা অনলাইনে করবেন, অনলাইনে সম্পূর্ণ ফর্ম ফিল আপ আমি লাইভ ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো, তার জন্য কিন্তু এই ভিডিওর নিচে ভরে ভরে কমেন্ট করতে হবে। কেউ যদি অফলাইনে এই ফর্মটা আমি জাস্ট ফিল আপ করেছি সেরকম একটা ফর্ম আপনাদের দেখা যায়, আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে, এখানে কী লিখবো সেখানে কী লিখবো, সেই প্রশ্নগুলো আপনি কমেন্টে করতে পারেন, তাহলে আমরা পরের ভিডিওতে একদম লাইভ একটা ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। এবং যারা অনলাইনে ফিল আপ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা যিনি যে অফিসার ভেরিফাই করবেন এটা তার দায়িত্ব, এবং অফলাইনে ক্ষেত্রে যেখানে আপনি জমা দেবেন এটা তাদের দায়িত্ব, বা তারাও বলে দেবে আপনি লিখে নেবেন তাদের সামনে, বা তাদের মানে
তাদের হাত ধরে কিন্তু এই জিনিসটা ফর্ম ফিল আপটা হবে, এই লাস্টের পোর্শনটা। কারণ এখানে এন্ড অফ দ্য ফর্ম বলে দিয়েছে, এখানে আর আপনার কাজ নেই, এন্ড অফ দ্য ফর্ম, এখানে আপনার কাজ শেষ, বাকি কাজ এবার অফিসারদের। এবং নিচে দেখুন যে বক্সটা দিয়েছে সেটাও আপনার এখন ভরার কোনো প্রয়োজন নেই। যেদিন আপনি ফাইনাল জমা দেবেন, অফিসার চেক টেক করার পরে জমা নেবে যখন, তখন গিয়ে কিন্তু সেই তারিখ, আপনি কোন জায়গা থেকে জমা দিচ্ছেন, আপনার নাম স্বাক্ষর বা যিনি জমা নিচ্ছেন তিনি সেখানে সেটা করবে, আপনার কাজ না। বা তারা বললে আপনি করবেন, তা নাহলে কিন্তু করবেন না। এখানে দেখা যাচ্ছে 13 পাতার ফর্ম এখানে শেষ হচ্ছে, যার ভিতরে 12 পাতা আমাদের নিজেদের ফর্ম ফিল আপ করতে হয়েছে এবং লাস্ট পাতাটা তো অফিসারদের জন্য রাখা হয়েছে। যাই হোক, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ডাউট থাকে, আমি জানি প্রচুর ডাউট হবে, কারণ এটা একটা সহজ ফর্ম বা সহজ কিছু না, এবং ভিডিওটাও এতটা বড় হয়ে গেল। তাহলে যদি কোনো ডাউট থাকে, যদি কিছু জানার থাকে, অবশ্যই কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনার কমেন্টটা করে দেবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এতক্ষণ ধরে ভিডিওটা বোঝালাম, একটা লাইক কিন্তু অবশ্যই আপনাদের থেকে চাই। আর ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ ব্যাক টু ব্যাক যত প্রকল্প আসবে, যা ডিটেলস আসবে, যত খবর আসবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।